নমস্কার বন্ধুরা, বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পরিতোষ, আপনাদের সেই বন্ধু যে আপনাদের গল্প শোনায়। আজকের গল্পটি একজন পুলিশ অফিসারের নিজের চোখে দেখা একটি ঘটনাকে কেন্দ্র করে। এই ঘটনা আমারই ডিপার্টমেন্টের এক অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আমাকে বলেছিলেন। তার সেই অভিজ্ঞতাকে আমি গল্পের আকারে সাজিয়েছি। কিন্তু গল্প শুরু করার আগে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমার আগের ভিডিওটিতে এত বেশি হাইপ দিয়েছিলেন যে সেটি 2000-এরও বেশি পয়েন্টে পৌঁছে গিয়েছিল। তাই এবারের ভিডিওটিকেও প্রচুর হাইপ দিন এবং আগের থেকেও বেশি পয়েন্ট তুলতে সাহায্য করুন। চলুন দেরি না করে আজকের গল্প শুরু করি। মানুষ বলে পুরুষদের নাকি ভয় লাগে না, কিন্তু সত্যি কথা বলতে আমরা প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হই। অ্যাক্সিডেন্ট, খুন, আত্মহত্যা এসব সবই আমাদের চাকরি, আমাদের ডিউটির অংশ। আমরা লাশ দেখি, তাদের তুলতে হয়, পঞ্চনামা করতে হয়। আমাদের কাছে এগুলো যেন শুধু একটি কেস, একটা বডি। কিন্তু এই খাকি ইউনিফর্মের আড়ালে একটা মানুষও থাকে যে সাধারণ মানুষের মতোই ভয় পায়। যখন অজানা কোনো ঘটনা বা অচেনা কিছু আমাদের সঙ্গে ঘটতে শুরু করে, তখন থানার সবচেয়ে সাহসী পুলিশ সদস্যেরও হাত পা ঠান্ডা হয়ে যায়। এমনই এক ঘটনা ঘটেছিল আমার সঙ্গে। এটা সেই সময়ের কথা যখন আমি ডিপার্টমেন্টে নতুন। এক ছোট্ট ভুলের কারণে আমাকে শাস্তিস্বরূপ সেখানে ডিউটি দেওয়া হয়েছিল। সেটাই ছিল সমস্যার শুরু। আর সেটা সেই জায়গা যেখানে জীবিত মানুষ যায় মৃতদের পাহারা দিতে। আমি ডিপার্টমেন্টের লোক, তাই জায়গা ও লোকজনের আসল নাম বদলে দিচ্ছি। যে জায়গায় আমাকে পাঠানো হয়েছিল তার নাম লোকমান্য মর্গ। শহরের মাঝখানে দাঁড়ানো সেই পুরনো জরাজীর্ণ ভবন, যেখানে বাতাসে শুধু ফিনাইল আর ফরমালিনের গন্ধই নয়, ভয়ও মিশে থাকে। আমার নাম মোহন। সেদিন রাতে এক সহকর্মীর অসুস্থতার অজুহাত আমার জন্য শাস্তি হয়ে দাঁড়ালো। আমাকে রাতে ডিউটি করতে পাঠানো হলো সেই মর্গে। আমি ভেবেছিলাম পুরনো একটা টেবিলে বসে রেজিস্ট্রারে এন্ট্রি করব আর ভোর হওয়ার অপেক্ষা করব, ব্যাস। কিন্তু আমি ভুল ছিলাম। আমি জানতাম না সেই মর্গের নীরবতাও যেন জীবন্ত। আমি জানতাম না কোল্ড স্টোরেজের বিশাল লোহার দরজার ওপারে কে যেন আমার অপেক্ষায় আছে। মানুষ বলে মৃতেরা নাকি কথা বলে না, কিন্তু যদি কোনোদিন তারা কথা বলতে শুরু করে? পুলিশের চাকরি ভালোই চলে যতক্ষণ না আপনাকে শাস্তির ডিউটি দেওয়া হয়। আর আমাদের সিপাহীদের কাছে শাস্তির ডিউটির মানে লোকমান্য মর্গে রাতের ডিউটি। শহরের মাঝখানে দাঁড়ানো সেই পুরনো মৃত্যুঘর, যেখানে ব্রিটিশ আমল থেকে অজ্ঞাত পরিচয় লাশের হিসাব রাখা হয়, সেই জায়গা। আমাদের থানায় এই ডিউটিকে একেবারে অভিশাপ মনে করা হতো। যারই সেখানে ডিউটি পড়তো সে শেষ মুহূর্তে হয় অসুস্থ হয়ে যেত, নয়তো এমন কোনো স্ত্রী সন্তানের অজুহাত দিত যে শুনলে বড় সাহেবও নরম হয়ে যেতেন। এইবার সেই বিপদ নেমে এসেছিল আমার সহকর্মী পাণ্ডের উপর। কিন্তু পাণ্ডেজি তো পুরনো খেলোয়াড়। যেদিন তার ডিউটি লাগার কথা সেদিনই সকালে জ্বরের অজুহাত দেখিয়ে ছুটি নিয়ে বসে রইল সে। যখন বড় সাহেব এ কথা জানালেন, আমি ঠিক তার সামনেই দাঁড়িয়েছিলাম। তিনি তখন আমাকে আমার করা এক ভুল নিয়ে বকা দিচ্ছিলেন। হঠাৎ রাগে আমার দিকে তাকিয়ে বললেন, মোহন, আজ রাতের ডিউটি তোমার। সেই সময় জি সাহেব ছাড়া আর কিছুই বলার ছিল না আমার। সত্যি বলতে পাণ্ডে থেকে বড় সাহেব কেউই সেখানে পা রাখতে চাইতেন না। ওটা যেন শহরের মানচিত্রে এক জনমানবহীন বনের মতোই একটি জায়গা ছিল। রাত 11টা নাগাদ আমি মোটরসাইকেল নিয়ে পৌঁছালাম সেই বিশাল কালো হয়ে যাওয়া ভবনের গেটের সামনে। সেখানে পৌঁছতেই একটি চাপা ভার লাগলো। হাওয়াতে যেন মৃদু নীরবতা ভাসছিল। সেখানে প্রথম যে জিনিসটা অনুভব হলো সেটা হলো গন্ধ। ফেনাইল, ফরমালিন আর খুবই হালকা কিন্তু অদ্ভুত পচা গন্ধ, যা নাকে নয় সোজা বুকে নেমে যায়। বিল্ডিংটা নিজেই যেন একটা মৃতদের মতো দাঁড়িয়েছিল, দুতলা, নিশ্চুপ।
রিসেপশনের এলাকায় কেবল একটা হলুদ বাল্ব টিমটিম করে জ্বলছিল। আমি মোটরসাইকেল স্ট্যান্ডে রেখে ভারী পায়ে ভিতরে ঢুকলাম। রিসেপশনে ছিল একটা পুরনো কাঠের টেবিল আর 2টা চেয়ার, আর পাশে ছিল অন্ধকারে ডুবন্ত একটা লম্বা করিডোর। সেখানেই আমার দেখা হলো ভীমার সঙ্গে। ভীমা ছিল ওখানকার কেয়ারটেকার। বয়স প্রায় 60 থেকে 65, দুবলা পাতলা, চোখ দুটো প্রায় সাদা হয়ে গেছে, চেহারা ক্লান্ত, বলিরেখায় ভরা। কালো হয়ে থাকা মুখ দেখলে মনে হয় দশকের পর দশক ধরে একই কাজ করেছেন। আমি তার সামনে দাঁড়াতেই হাতে থাকা রেজিস্টার থেকে চোখ তুলে ভীমা তামাক চিবোতে চিবোতে বলল, এসেছেন সাহেব, ভালোই হয়েছে, তাড়াতাড়ি এলেন, আমি আপনারই অপেক্ষায় ছিলাম। তার হাসিটা তার মুখের মতোই ভয়ঙ্কর। সে যখন হাসে তখন তার বলিরেখার চামড়া অদ্ভুতভাবে কাঁপতে থাকে। আমি মাথা নেড়ে তার কথা স্বীকার করে নিয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ ঠিক আছে, আমাকে এখানে কি করতে হবে? ভীমার সামনে রাখা রেজিস্টারটা আমার দিকে ঠেলে দিয়ে বলল, করতে কিছুই নেই সাহেব, এখানে শুধু বসে থাকবেন ভোর পর্যন্ত। যদি কোনো কেস মানে কোনো লাশ আসে তাহলে এই রেজিস্ট্রারে এন্ট্রি করতে হবে, আর যদি পুলিশ ভেরিফিকেশনের জন্য কেউ আসে তাহলে তাদের ভেতরে যেতে দিতে হবে। আমি চারপাশে তাকিয়ে জিজ্ঞেস করলাম, ভেতরে? ভেতরে কোথায়? ভীমা সেই অন্ধকার করিডোরের দিকে ইশারা করে বলল, করিডোরের একদম শেষে কোল্ড স্টোরেজ আছে, যেখানে সামান রাখা হয়। সামান? আমি তার কথাটা বুঝতে পারিনি। পরেক্ষণেই মাথায় এলো সে লাশগুলোকে সামান বলছে। আমি অন্যমনস্কভাবে মাথা নাড়ালাম। আমার কাজ শুধু রিসেপশনে বসে পাহারা দেওয়া। ভীমার ঘরটাও রিসেপশনের ঠিক পিছনেই ছিল। তারপর ভীমা বুড়ো লোকের মতো কাঁপতে কাঁপতে তার চেয়ার থেকে উঠল। আমি একটু আরাম করি সাহেব, রাতে এখানে তেমন কেউ আসা যাওয়া করেও না। সে যাওয়ার জন্য পিছন ফিরল। তারপর যেন হঠাৎ কিছু মনে পড়ে গেল। সে থেমে গেল। হ্যাঁ সাহেব, আর একটা কথা। তার গলা একেবারে নিচে নেমে গেল। এখানকার দেয়ালগুলো খুব পুরনো, জলের পাইপগুলোও নষ্ট হয়ে গেছে, তাই যদি কোনো রকম শব্দ শুনতে পান বেশি গুরুত্ব দেবেন না। এটা যেন আমার জন্য এক সতর্ক বার্তা, কিন্তু তিনি আমাকে সতর্কবার্তার মতো বললেন না। আমি তাকে বললাম, কেমন ধরনের আওয়াজ? ভীমা তার সেই কাঁপা হাসিটা হাসল আর বলল, ওই পানি টপ টপ করার শব্দ, আর এখানে ইঁদুর বেড়াল অনেক, তাই কখনো কখনো মনে হবে যেন কেউ করিডোরে হাঁটছে। আপনি শুধু চেয়ার থেকে উঠবেন না, তাইলেই হবে। এটুকু বলে সে তার ছোট্ট ঘরে ঢুকে গেল, আর আমি রিসেপশনের এলাকায় একা রয়ে গেলাম। ঘড়িতে তখন রাত 12:30। এত গভীর নীরবতা জীবনে কখনো অনুভব করিনি। বাইরের রাস্তায় যতই শব্দ হোক না কেন, এই ভবনের মোটা দেওয়ালগুলো কিছুই ভিতরে ঢুকতে দিচ্ছিল না। শুধু 2টা শব্দ ছিল, দেওয়ালে ঝোলানো ঘড়ির টিকটিক আর করিডোরের শেষে কোল্ড স্টোরেজের কম্প্রেসর থেকে আসা হালকা হু হু শব্দ। মনে হচ্ছিল যেন সেই অন্ধকার করিডোর নিজেই শ্বাস নিচ্ছে। নিজেকে ব্যস্ত রাখতে আমি পুরনো রেজিস্টারটা পড়তে শুরু করলাম। লাওয়ারিস, আত্মহত্যা, অ্যাক্সিডেন্ট, প্রতিটি নামের সামনে মৃত্যুর কারণ লেখা ছিল। ওগুলো পড়তে পড়তে শরীরটা শিউরে উঠছিল। রাত তখন প্রায় 2টা। হাওয়া আরও ঠান্ডা হয়ে গেছে। কম্প্রেসরের শব্দও থেমে গেছে। সম্ভবত কোল্ড স্টোরেজের তাপমাত্রা সীমায় পৌঁছে গেছে। এখন শুধু ঘড়ির টিকটিক টিকটিক শব্দ। ঘড়ি সেই শব্দ মনকে যেন ভেতর থেকে কাঁপিয়ে তুলছিল। যেমন ট্রেনে বসলে ছুক ছুক শব্দে ধীরে ধীরে ঘুম আসতে শুরু করে,
শরীর সেই ছন্দের সঙ্গে মিলিয়ে যায়। এবার ঘড়ির টিকটিক শব্দটাও ঠিক সেইভাবে আমার মাথায় ঢুকে যাচ্ছিল, মনকে যেন হিপনোটাইজ করছিল। চোখ নিজে থেকেই ঢুলতে শুরু করলো। জানি না কতক্ষণ কেটে গেছে, কিন্তু তখন টিকটিক শব্দটা মাথার ভিতর প্রতিধ্বনি তুলছিল। চোখ ভারী হয়ে আসছিল, আর ঠিক তখনই আমি সেই শব্দ শুনলাম। টিকটিকের মাঝে অন্য একটা শব্দ, যেন কেউ ওই অন্ধকার করিডোরে কোনো দরজা খুলল। আমি চেয়ারের হাতল দুটো শক্ত করে ধরলাম। চেয়ার হালকা করে কড়মড় করল। অনেক কষ্ট হচ্ছিল। এমন ভারী চোখ তুলে করিডোরের দিকে তাকালাম। দেখি কিছুই নেই, শুধু ঘন অন্ধকার। ভাবলাম ইঁদুর হবে। আমি নিজেকে বোঝাতে চেষ্টা করলাম। ভীমা বলেছিল এখানে ইঁদুর বেড়াল অনেক বেশি। আমি আবার রেজিস্টারের দিকে নজর ফেরাতে চাইছিলাম। এবার শব্দটা আরও স্পষ্ট। এটা ইঁদুরের শব্দ নয়, এটা কাঁধে ভার নিয়ে হাঁটার মতো ঠক ঠক শব্দ। কেউ করিডোরে হাঁটছে এবং আমার দিকেই আসছে। কেউ তো আছে, নগ্ন পা দিয়ে ভেজা মেঝেতে সে হাঁটছে। আমার হাত গিয়ে পড়ল কোমরের লাঠির ওপর। গলা শুকিয়ে কাঠ। কে? জোরে বলতে চাইলেও শুধু ভয়ার্ত একটা ফিসফিস বের হলো। কে কে? পদশব্দগুলো করিডোরের অন্ধকার চিরে এগিয়ে এসে রিসেপশনের হলুদ আলো যেখানে পড়েছে সেখানকার দোরগড়ায় থেমে গেল। ঠিক আমার সামনে, যেখানে কারো থাকার কথা নয়। ওখান থেকে পানির টুপ টুপ শব্দ শোনা গেল। আমার হৃদস্পন্দন তখন সেই মরচে ধরা ঘড়ির টিকটিকের দিকে দ্রুত। ওটা কোনো ট্যাপের পানি পড়া নয়, ওটা ঠিক সেই অন্ধকারের চৌকো মুখ থেকে আসছিল, যেখানে করিডোর শেষ। একজন পুলিশ হিসাবে আমার প্রথম কাজ ভয় পাওয়া নয়, প্রশ্ন করা। কে কে আছে সেখানে? আমার গলা কাঁপছিল, কিন্তু আমি তাকে যতটা পারি আদেশের মতো শোনানোর চেষ্টা করলাম। কোনো উত্তর এলো না, শুধু টুপ টুপ শব্দ, যেন ভেজা কাপড় থেকে জল পড়ে মেঝেতে পড়ছে। আর আমি বেড থেকে টর্চ বের করলাম, বুড়ো আঙ্গুলটা সুইচে রাখলাম, গভীর একটা নিঃশ্বাস নিলাম। আর হঠাৎ করে টর্চের সাদা তীব্র আলোটা অন্ধকার করিডোরটা ছিঁড়ে ফেলল। কিন্তু ওখানে কেউ ছিল না। করিডোর একদম ফাঁকা। আমি চারপাশ তাকিয়ে দেখলাম, দেওয়ালের প্লাস্টার খসে পড়েছে, মেঝে জায়গায় জায়গায় ভাঙা, আর ছাদ থেকে পানি চুয়ে পড়ে কালচে দাগ তৈরি হয়েছে। কিন্তু কোনো মানুষ নেই, কোনো পশুও নেই, কিছুই তো নেই। শালা মগজটাই বুঝি খারাপ হয়ে গেছে, আমি নিজে নিজে মনে করলাম। কিন্তু আমি একটু স্বস্তি নিচ্ছিলাম। ঠিক তখনই টর্চের আলো নিচে মেঝেতে পড়ল, আর আমার নিঃশ্বাস আটকে গেল। সেখানে, যেখানে অন্ধকারটা শেষ হয়েছে, যেখানে টুপটুপ শব্দটা আসছিল, শুধু পানি ছিল না, দুটি ভেজা খালি পায়ের ছাপও ছিল। এগুলো শুধু পানির দাগ না, একটু ঘন, যেন জলেতে কেউ ফিনাইল বা ফরমালিন মেশানো। ওগুলো আমার চেয়ারের থেকে মাত্র 6 ফুট দূরে, আর দাগ দুটো আমার দিকেই আসছিল। দাগগুলো কোল্ড স্টোরেজের দিক থেকে এসেছে, আর ঠিক আমার সামনে এসে থেমে গেছে। কে কে আছে ওখানে? ভীমা, ভীমা, তুমি নাকি? আমি চিৎকার করলাম। হঠাৎ পিছনে কিছু কড়মড় শব্দ হলো। আমি ছট করে খুললাম। পিছনে ভীমার ঘরের দরজা। এক মুহূর্তের জন্য মনে হলো যাই থাকুক, এখন আমার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। কিন্তু দেখলাম ভীমা চোখ মলতে মলতে পুরনো জরাজীর্ণ দরজার পাশে দাঁড়িয়ে। কি হয়েছে সাহেব? কেউ আইছিল নাকি? আমি টর্চ নিচে নামিয়ে বললাম, তুমি তুমি কি এটা করলে? এই মজা? ভীমা চোখ কুঁচকে বলল, মজা? রাত 2টায় মর্গে? আমি তো ঘুমাইতেছিলাম সাহেব। আমি আবার টর্চ পায়ের দাগের দিকে ধরলাম।
তাহলে এগুলো কি? ভীমা তার খোলা চোখে দাগগুলো দেখল। এক মুহূর্ত, শুধু এক মুহূর্ত তার মুখে কোনো ভাব ফুটল না, না ভয় না বিস্ময়, যেন এরকম সে আগেও দেখেছে। তারপর সে ধীরে সুস্থে শ্বাস ছাড়ল। কইছিলাম না সাহেব, পুরান বিল্ডিং, ছাদ তুইলা পড়ে, রাতে শিশির জমে মেঝে ভিজা থাকে। আপনি বসেন, ক্লান্ত হয়েছেন, আমি চা কইরা আনি। আমি বললাম, এটা ছাদ টপকানো না ভীমা, এটা পায়ের দাগ। কথা শেষ হবার আগেই বাইরে মেন গেটে অ্যাম্বুলেন্সের লাইট ঘুরে উঠল। হালকা সাইরেনের শব্দ। নতুন কেস এসেছে। ভীমা বলল, আসছে মাল। সে ল্যাংচাতে ল্যাংচাতে রেজিস্টার তুলতে লাগলো। দুজন ওয়ার্ড বয় একটা স্ট্রেচার ঠেলে নিয়ে এলো। স্ট্রেচারের উপর সাদা চাদর ঢাকা লাশ। ওয়ার্ড বয় বলল, অ্যাক্সিডেন্ট কেস, পঞ্চনামা হয়েছে, সকালে ডাক্তার এসে কাগজপত্র দেখবেন, এখন ভিতরে রাখেন। ভীমা রেজিস্টারে কিছু লিখল, তারপর আমার দিকে তাকালো। আপনারও সাইন লাগবো সাহেব? আমি ভাবনার মধ্যে ডুবেছিলাম। তার কথা শুনে চমকে উঠলাম। হ্যাঁ, এটাই আমার কাজ, পুলিশ কেসের নজরদারি। আমি সাইন করলাম। ভীমা রেজিস্টার রাখল আর বলল, চলেন সাহেব, পিছনে আইন। সত্যি বলতে আমি যেতে চাইনি, এক পাও রাখতে চাইনি সেই অন্ধকার করিডোরে। কিন্তু ডিউটি তো ডিউটি। ওয়ার্ড বয়রা স্ট্রেচার ঠেলে নিয়ে গেল। ঘর ঘর শব্দ করে কম্প্রেসর আবার চলতে শুরু করেছে। আমি লাঠিটা শক্ত করে ধরে তাদের পেছনে পেছনে চললাম। ভেতরের অন্ধকারটা বাইরে থেকে আরও দম চেপে। ফরমালিনের গন্ধ চোখ জ্বালা করতে লাগলো। শেষে গিয়ে একটা ভারী স্টিলের দরজা, তাতে লাল হরফে লেখা কোল্ড স্টোরেজ। ভীমা জোরে ঠেলে দরজা খুলল। বরফ ঠান্ডা হাওয়া মুখে লাগলো। ভেতরের দৃশ্য যেন হরর সিনেমা। দেওয়াল জোড়া বড় বড় স্টিলের ড্রয়ার, প্রতিটাতে নম্বর আর একটা কার্ড ঝুলছে। মাঝে একটা স্টিলের টেবিল। ওয়ার্ড বয় লাশকে টেবিলে তুলল। ভীমা বিড়বিড় করল, ড্রয়ার নাম্বার 113। সে ড্রয়ার টেনে খুলল। ঘর ঘর শব্দ ঘর ভরিয়ে গেল। সাহেব, হাত দেন একটু। আমি কাঁপা হাতে রেজিস্টার ধরে দাঁড়িয়ে, চোখ ঘুরে ঘুরে ড্রয়ারের নম্বর পড়লাম। 110, 111, 112, হ্যাঁ 113। কিন্তু ড্রয়ার 112 অল্প একটু খোলা, হ্যান্ডেলটা বাইরে বেরোনো, যেন কেউ পুরোপুরি বন্ধ করেনি। কার্ডটা পড়তে গেলাম। কেস নাম্বার 112, নাম লাভারিস, লিঙ্গ মহিলা, তারিখ ধুন্দলা, যেন কেউ ভেজা হাতে ঘষে দিয়েছে। ঠিক তখনই ভীমা তীক্ষ্ণ চোখে বলল, সাহেব, কোথায় হারাইলেন? এখানে সাইন দেন। আমি ঝট করে অন্য কার্ডে সাইন করে দিলাম। ওয়ার্ড বয়রা লাশ 113তে ঢুকিয়ে দরজা ধপ করে বন্ধ করল। তারা তাড়াহুড়ো করে বেরিয়ে গেল, যেন এক সেকেন্ডেও থাকতে চায় না। এখন ঘরে শুধু আমি আর ভীমা, আর দেওয়ালে লুকিয়ে থাকা লাশগুলো। ভীমা বলল, চলেন সাহেব। আর সে ভারী দরজা বন্ধ করতে ফিরল। আমি দ্রুত বেরিয়ে এলাম। দরজা বন্ধ হতেই একটা শব্দ, হালকা কিন্তু একদম স্পষ্ট, স্টিলের উপর নখ বোলানোর খসখসে শব্দ। আমি ঠিক শুনলাম। ভেতর থেকে ড্রয়ার 112 শব্দটা কানে না গিয়ে মেরুদণ্ডে ঢুকে গেল। আমি জমে গেলাম। ভীমা, আমি ফিসফিস করে বললাম, ভীমা ওটা। ভীমা আমার দিকে না তাকিয়ে বলল, চলেন সাহেব, হাওয়া ঠান্ডা, দরজা বন্ধ করতে হবে। সে দরজা টেনে জোরে ধপ করে বন্ধ করল। ল্যাচটা খট করে নামিয়ে দিল। আমি বললাম, ভীমা তুমি শব্দটা শোনোনি? ভেতর থেকে 112 নম্বর ড্রয়ার থেকে কেউ খচড়াচ্ছিল। এইবার ভীমা তার সাদা চোখ তুলে তাকালো। তার মুখে আর হাসি নেই, একদম নিস্তেজ, মৃতের মতো। সে বলল, সাহেব, এটা মর্গ,
এখানে লোহা ঠান্ডায় সংকুচিত হয়, কখনো লাশ শক্ত হয়, কখনো গ্যাস বের হয়। এমন শব্দ এখানে হয়। আপনি বসেন, আমি চা আনি। তার কথা আমার ভয় থেকেও বেশি ভয়ঙ্কর। সে যেন কিছুই শুনতে চায় না, যেন এগুলো তার কাছে রোজকার ব্যাপার। সে ল্যাংচাতে ল্যাংচাতে এগোতে লাগলো। আমি একা অন্ধকারে থাকতে চাইনি। তার পিছু পিছু প্রায় দৌড়ে রিসেপশনের হলুদ দুর্বল আলোয় ফিরে এলাম। ঘড়ি দেখলাম, রাত 3টা। এটাই সেই সময় যাকে শয়তানের সময়, ডেভিলস আওয়ার বলা হয়। আর সেটা এখনই শুরু হয়ে গেছে। আমি কাঁপতে কাঁপতে নিজের চেয়ারে বসে পড়লাম। ভেজা পায়ের দাগগুলো, ওগুলো তখন পর্যন্ত শুকিয়ে গেছে, অথবা হয়তো আমি আর সেগুলো দেখতে চাইছিলাম না। ভীমা তার ছোট্ট ঘরে চা বানাতে চলে গেল, আর আমি আবার একা হয়ে গেলাম সেই জায়গাটায়। আর তখনই আমার মনে হলো, নীরবতাই যেন আমার সবচেয়ে বড় শত্রু হয়ে গেছে। আমি প্রতিটি শব্দ শুনছিলাম, ঘড়ির টিক টিক, ছাদ থেকে পড়া পানির টিপ টিপ, আর দূরে বন্ধ দরজার পিছন থেকে আসা কম্প্রেসারের ঘরের ঘৌ শব্দটা। এই শব্দগুলো আর সাধারণ লাগছিল না। মনে হচ্ছিল যেন ওরা একে অপরের সঙ্গে কথা বলছে। ওগুলো শুনে আমার মাথা যেন বিগড়ে যাচ্ছিল। আমি কান দুটো ঢাকার জন্য হাত তুললাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে রিসেপশনের টেবিলে রাখা পুরনো গোল কালো ডায়াল ফোনটা হঠাৎ প্রচণ্ড শব্দে বেজে উঠল। আমি চেয়ার থেকে প্রায় লাফ দিয়ে উঠেছিলাম। হৃদয়টা যেন গলা পর্যন্ত উঠে এসেছিল। রাত 3টে বেজে গেছে। মর্গে এই সময় কে ফোন করবে? ভীমা তার ঘর থেকে বেরিয়ে এলো। সে ফোনটার দিকে তাকিয়ে রইল। ফোন তখনও বাজছে। আমি চিৎকার করে বললাম, ওঠাও ভীমা, বন্ধ করো এটা। কিন্তু ভীমা নড়লও না। সে শুধু ফোনটার দিকে তাকিয়ে রইল, যেন জানে ফোন ধরার মানে কি। আমি রাগে নাকি ভয়ে নিজেই রিসিভারটা তুলে নিলাম। হ্যালো, কে বলছেন? লাইনটা নীরব, শুধু খড়খড়ে একটা শব্দ, যেন ঝড়ো হাওয়ায় কেউ কথা বলছে। একটা ঠান্ডা সাদা শোঁ আওয়াজ। হ্যালো হ্যালো হ্যালো, কে এমন বাজে মজা করছে? আমি ফোনটা রেখে দিতে যাচ্ছিলাম। ঠিক তখন সেই খড়খড়ের ভেতর থেকে একটা ভেজা রুদ্ধ গলার গা শিউরে ওঠা আওয়াজ ভেসে এলো, যেন কেউ পানির তলা থেকে বা গলায় জমে থাকা রক্তের ভিতর থেকে কথা বলতে চাইছে। আর শুনেই বুঝলাম এটা একজন মহিলার কণ্ঠ। আর সে একটাই শব্দ বলছিল বারবার, ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে, দরজা খুলে দাও। আমার হাত থেকে রিসিভারটা প্রায় পড়ে যাচ্ছিল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আর তারপর সে আমার নাম ধরে ডাকলো এবং লাইন কেটে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। ঘামে সারা গা ভিজে গেছে। কে ছিল সাহেব? পেছন থেকে ভীমার গলা এলো। তার গলায় অদ্ভুত কৌতূহল। আমি হকচকিয়ে পিছনে তাকালাম। জানি না, কোনো মহিলা বলছিল খুব ঠান্ডা লাগছে। আমি কাঁপা হাতে রিসিভারটা জায়গায় রাখলাম। আর তখনই আমার চোখ গেল ফোনের তারটার দিকে। ফোন থেকে বেরিয়ে আসা সেই কালো তার টেবিলের নিচে গিয়ে দেওয়ালের কাছে যেখানে শেষ হওয়ার কথা, সেখানে সেটা মাটিতে পড়ে আছে। পিতলের কানেক্টরটা দেওয়ালের সকেট থেকে খুলে মাটিতে পড়ে আছে। মানে ফোনটাই তো মৃত, লাইনেই নেই। আমার চোখ ভয়ে বড় বড় হয়ে গেল। আমি ধীরে ধীরে তাকালাম ভীমার দিকে। ভীমা তখন হাসছে, অন্ধকার, ঘৃণ্য, ভয়ানক একটা হাসি। চা ঠান্ডা হয়ে যাচ্ছে সাহেব। ঠিক তখনই রিসেপশনের সেই একমাত্র হলুদ বাল্বটা ঝপঝপ করতে লাগলো। এক মুহূর্তে বুঝ করে নিভে গেল। চারিদিকে ঘন আঠালো অন্ধকার। আর সেই অন্ধকারে আমার কানের ঠিক পাশে কেউ বরফ শীতল নিঃশ্বাস ফেলল। তারপর ফিসফিস করে বলল, আমায় ঠান্ডা লাগছে, আমাকে বের করে দাও।
এটা শুধু আলো নিভে যাওয়া ছিল না, অন্ধকারটা যেন ভারী হয়ে আমার গায়ে চাপা পড়ল। মনে হলো কেউ বরফ ঠাসা ভেজা কম্বল আমার গায়ে ফেলে দিয়েছে। আর সেই অন্ধকারে সেই ফিসফিসানি, বের করে দাও, আমাকে বের করে দাও। ওটা আমার কানের পর্দায় নয়, আমার আত্মায় আঁচড় কেটে দিল। আমি নড়তেও পারছিলাম না, মনে হচ্ছিল নিঃশ্বাস নিতেও ভুলে গেছি। তারপর ঘড়ির শব্দ, টিক টিক। ওই শব্দ আমাকে শরীরে ফিরিয়ে আনলো। টর্চ মাথার ভেতর চিৎকার করলো, টর্চ কোথায়? আমি কাঁপতে কাঁপতে বেল্ট হাতড়াচ্ছিলাম, আঙ্গুলগুলো ঠান্ডায় অবশ। আঙ্গুল টর্চের বাটনে পড়তেই উজ্জ্বল সাদা আলো অন্ধকার চিরে বেরিয়ে এলো, আর আমার চিৎকার গলায় জমে গেল। আলো ঠিক সামনে, যেখানে কয়েক সেকেন্ড আগে কেউ ছিল না, সেখানে ভীমা দাঁড়িয়ে, সেই একই জায়গায়, কিন্তু এবার ভয়ঙ্কর। তার মুখ, হে ঈশ্বর, চোখ দুটো পুরো সাদা, ফুটন্ত ডিমের সাদা অংশের মতো, ঠোঁট ফেটে কালির মতো ঘন তরল ঝুলছে। সে ঠিক মৃত মানুষের মতো দাঁড়িয়ে আমার টর্চের আলোয় আমাকে দেখছে। ভীমা, আমি ডাকলাম, কোনো উত্তর নেই। আলো কে নিভিয়ে দিল? আমার কানে কে কথা বলল? ভীমা খুব ধীরে কাঠপুতলির মতো মাথা নাড়ল। তারপর তার মুখ থেকে একটা শুকনো ঘড়ঘড়ের শব্দ বেরোলো। ও নতুন লোক পছন্দ করে সাহেব। আমি চমকে উঠলাম। কে কে পছন্দ করে? কিসের কথা বলছো? ভীমা বলল, 112 112 নম্বর। ওর খুব ঠান্ডা লাগে, ও একা সাহেব, ও একা। সে মরা ফোনটার দিকে ইশারা করল। আপনি ফোন ধরেছেন, এখন এখন ও আপনার সঙ্গে কথা বলতে এসেছে। আমার মাথা ঝাঁঝা করতে লাগলো। পাগল নাকি তুমি? কি বলছো এইসব? আমি দৌড়ে রিসেপশন থেকে বেরোতে চাইছিলাম। টর্চ ঘুরিয়ে লোহার প্রধান দরজা দেখলাম, মাত্র 10 ফুট দূরে। আমি ছুটলাম, হ্যান্ডেল টানলাম। খুলো খোলো, ভীমা, খুলে দাও, এটা জ্যাম হয়ে গেছে। কিন্তু ভীমা আর সেখানে নেই। ভীমা, ভীমা! আমার চিৎকার ফাঁকা রিসেপশনে প্রতিধ্বনিত হলো। আমি একা, সম্পূর্ণ একা। তারপর ফিরে এলো সেই শব্দ। আমি টর্চ তুলে শব্দের দিকে আলো ফেললাম। শব্দটা আসছে মৃত ফোনটার দিক থেকে। রিসিভারটা, যেটা আমি একটু আগে ফেলে দিয়েছিলাম, সেটা তারে ঝুলে দুলছে, আর তার থেকেই একটা ঘন কালো দুর্গন্ধযুক্ত ফরমালিনের মতো তরল ঝরে পড়ছে মেঝেতে। আমি বমি করতে যাচ্ছিলাম। আমি দরজায় লাথি মারতে লাগলাম। খুলুন, খুলুন, কেউ আছেন? খুলুন! ঠিক তখন পেছনের অন্ধকার করিডোর থেকে, কোল্ড স্টোরেজের দিক থেকে একটা নতুন শব্দ এলো। ভারী, খসখসে, ধাতব শব্দ, যেন কেউ ভেতর থেকে স্টিলের কোনো ড্রয়ার খুলছে। শব্দ থামল। তারপর ধাপ, একটা ভেজা ভারী বস্তু টাইলের মেঝেতে পড়ার মতো শব্দ। তারপর নগ্ন ভেজা পায়ের শব্দ। এইবার সেগুলো করিডোরে নয়, ঠিক কোল্ড স্টোরেজের দরজার বাইরে, রিসেপশনের দিকে, আমার দিকে আসছে। এবার শুধু পায়ের শব্দ নয়, আরও একটা শব্দ, কিন্তু একটা ভেজা ভারী বস্তু মেঝেতে টেনে আনা হচ্ছে। ওগুলো এসে আমার সামনে দাঁড়ালো। টর্চ কাঁপছে আমার হাতে। আমি দেখলাম প্রথমে একটা নারী পা, ফোলা, নীলচে ভেজা, যেখান থেকে ফরমালিন মেশা জল পড়ছে। আর তারপরে সে যা টেনে আনছে, ওটা ভীমার দেহ। পিঠের উপর ঘষ্টে আসছে, চোখ দুটো সাদা, জিহ্বা কালো হয়ে ঝুলছে। ও 112! ভীমাকে গোড়ালি ধরে টেনে আনছে। তারপর সে ভীমাকে ছেড়ে দিল। দেহটা ধাপ করে থেমে গেল। এবার আলো পড়ল তার উপর। একটা পচে যাওয়া নারীর দেহ, মর্গের সাদা কাপড়ে মোড়ানো,
জল টপ টপ করছে, কোথাও ছেঁড়া, চুলগুলো কালো, দলা পাকানো। সে আমার দিকে তাকাচ্ছিল না, ভীমার মৃতদেহের দিকে তাকিয়েছিল। না না, আমার মুক্তি বেরিয়ে এলো। সে মাথা তুলল অস্বাভাবিক ভঙ্গিতে, আর আমি তার মুখ দেখলাম। ফোলা, নীল, জলে ভেজা পচা মুখ। চোখ দুটো খোলা, কিন্তু মনি নেই, শুধু বরফের মতো সাদা, বিদ্বেষে ভরা আলো। সে এক পা বাড়ালো, তারপর সেই কণ্ঠ যা আমি ফোনে শুনেছিলাম এখন চারিদিকে ভাসছে। আমি তো বলেছিলাম আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে বের করো, আমাকে বের করো। তুমি আমাকে ফেলে রেখে দিলে কেন? সে রেগে আছে আমার উপর। আমি চিৎকার করে ঘুরলাম, পুরো দমে দৌড়ে দরজায় ধাক্কা মারলাম। খুলো, খুলে দাও, বাঁচাও। আমি কাঁদছি, হাঁপাচ্ছি, ভয়ে পুরো পাগল হয়ে যাচ্ছি। ঠিক তখনই আমি টের পেলাম ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেছে, এতটাই যে আমার নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। টর্চের আলোয় সেই ধোঁয়া ঠিক ধোঁয়ার কুণ্ডলীর মতো দেখাচ্ছিল। ঘড়ির টিকটিক শব্দ সেটাও বন্ধ হয়ে গিয়েছিল। ফোন থেকে পড়া পানি থেমে গিয়েছিল, কম্প্রেসরের ঘুঘুও থেমে গিয়েছিল। আমি দরজা পেটানো বন্ধ করলাম, আর এখন পুরো জায়গাটা নিস্তব্ধ, এক গম্ভীর জমাট নীরবতা। আমি দরজা পেটানো বন্ধ করেছিলাম কারণ এখন সে ঠিক আমার পিছনে দাঁড়িয়েছিল। আমার নড়ার শক্তি ছিল না, মুখটা দরজায় ঠেকানো। তখনই অনুভব করলাম আমার গলা দিয়ে সেই বরফ ঠান্ডা অনুভূতি গড়িয়ে নামছে, যেন একটা বড় বরফের টুকরো ঠিক আমার পিছনে ঝুলে আছে। আর তারপর একটা ঠান্ডা ভেজা পানি ধরা ঝরতে থাকা ফুলে ওটা হাত ধীরে আমার ডান কাঁধে চাপল। এটা কোনো আক্রমণ ছিল না, বরং যেন বিদ্যুতের শক, কিন্তু বরফের মতো ঠান্ডা। আর যেন শত শত সূচ একসঙ্গে আমার কাঁধে বিঁধে দিচ্ছে। আমার টর্চ হাত থেকে পড়ে গেল, আর পুরো রিসেপশন ঘোর অন্ধকারে ডুবে গেল। আর সেই অন্ধকারে আমি শুনলাম ওই গলা ধাক্কা খাওয়া, পানিতে ডোবা মতন গলা, এক শেষ ফিসফিসানি। এবার তোমার ঠান্ডা লাগবে না। আর তারপর আমার শরীর যেন একদম নিস্তেজ হয়ে গেল। আমি সেখানেই মর্গের ঠান্ডা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। মোহন, মোহন, ওরে মোহন, মদ খেয়েছিস নাকি? কি হয়েছে তোর? চোখ খুলতেই দেখি সকাল। রিসেপশনের সেই দরজা, যেটা রাতে একদম জ্যাম হয়ে গিয়েছিল, এখন পুরো খোলা। রৌদ্রের তীব্র আলো ভেতরে ঢুকেছে। পাণ্ডে, হ্যাঁ সেই পাণ্ডে, যার জায়গায় আমি ডিউটি করতে এসেছিলাম, সে আমার উপর ঝুঁকে দাঁড়িয়ে। ওঠ শালা, ডিউটিতে এসে ঘুমাচ্ছিস? সাহাব দেখলে তো খবর হয়ে যাবে। আমি তড়াক করে উঠে বসলাম, যেন কোনো দুঃস্বপ্ন থেকে পালিয়ে উঠেছি। আর সাথে সাথেই নিজের শরীরটা দেখলাম আমি বেঁচে আছি। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, পানি, সেই মেয়েটা, ভীমা, ভীমা কই? পাণ্ডে অবাক হয়ে আমার দিকে তাকালো। কোন ভীমা? কোন মেয়েটা? এখানে তো কোনো ভীমা নেই। এই মর্গে তো বহু বছর ধরে রাতের ডিউটিতে কেউ থাকে না, জানিস না? কেন? কারণ সেই কেসটার পর থেকে, আজ থেকে 8 থেকে 10 বছর আগে, একটা অচেনা মেয়ের লাশ আনা হয়েছিল। সম্ভবত 112 নম্বর ড্রয়ারে রাখা হয়েছিল। সেই রাতে 2জন ওয়ার্ড বয় আর একজন ওয়াচম্যান, 3 জনকেই সকালে কোল্ড স্টোরেজের ভিতরে বরফ হয়ে জমে থাকা অবস্থায় পাওয়া যায়। আর রিসেপশনের পুলিশ ঠিক তোদের মতোই, সে মরেছিল ফোনের রিসিভার কানে লাগানো অবস্থায়। হার্ট অ্যাটাক বা কেউ জানে না কি হয়েছিল। আমি তার কথা শুনি কি না শুনি দৌড়ে গেলাম সেই অন্ধকার করিডোরে। দিনের আলোতেও সেখানে অদ্ভুত অন্ধকার। কোল্ড স্টোরেজের সামনে পৌঁছে দেখলাম দরজাটা বাইরে থেকে বন্ধ।
আমি পাণ্ডেকে জোর করে দরজা খুলতে বললাম। ভেতরে গেলাম। সব কিছু স্বাভাবিক। গত রাতের লাশও 113 নম্বর ড্রয়ারে। আমি কাঁপতে কাঁপতে 112 নম্বরের কাছে পৌঁছালাম। সেই পুরনো ধুলো ধূসর কাঠটা এখনও লাগানো। আমি ড্রয়ার টেনে খুললাম। ফাঁকা। ভেতরে শুধু মরিচে আর শুকনো কালো পাপড়ি। সেই দিনের পর আমি খুব অসুস্থ হয়ে পড়লাম। 3 থেকে 4 মাস ডিউটি করতে পারিনি। গ্রামে চলে গিয়েছিলাম। সবাই বলতো আমি নাকি পাগল হয়ে গেছি, কারণ আমি কিছুই বলতাম না, কিছুই না। দুটো জিনিস আমাকে ঘুমোতে দিত না। এক, ডাক্তার বলেছিল আমার হাইপোথার্মিয়া হয়েছে, মানে আমার শরীর প্রায় বরফ হয়ে গিয়েছিল। কিন্তু মে মাসের গরম রাত, বাইরে কোল্ড স্টোরেজেও না, এটা কি সম্ভব? আর 2, আমার ডান কাঁধে যেখানে সে আমাকে ধরেছিল 3টা গভীর নীল আঙুলের দাগ রয়ে গিয়েছিল। ডাক্তার বলেছিল ফ্রস্টবাইট, বরফে পোড়া দাগ। 6 মাস পর্যন্ত সেই দাগ ছিল। ডাক্তার যাই ভাবুক, আমি জানতাম সত্যটা কী ছিল। কয়েক মাস পর সুস্থ হয়ে আবার ডিউটিতে ফিরলাম। সাহাবও নরম হয়ে গিয়েছিল, কেননা সেদিন থানায় যারা ছিল তারা বলেছিল আমি নাকি মর্গে যাইনি। তারা নাকি আমাকে থানায় খুঁজছিল। যাই হোক, এরপর আমার মাথা ঠিক হতে বছর খানেক লেগেছিল। তো বন্ধুরা, এইভাবে শেষ হলো আজকের গল্প। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগের গল্পে আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন এবং সাড়া দিয়েছেন তা দেখে আমি ভীষণ খুশি। তাই চাইবো আপনারা এইভাবে আমাকে ভালোবাসা দেবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে জানাই শুভরাত্রি। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।